শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে রেলওয়ে গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। নির্বাচিত সরকারের 6 মাস অতিক্রান্ত হওয়ার পর সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা হচ্ছে। সরকার দাবি করছে বেশ কিছু ক্ষেত্রে তাদের অগ্রগতি হয়েছে, পাশাপাশি কিছু সীমাবদ্ধতার কথাও বলছে। বিরোধী দল বলছে সরকার মোটামুটি ব্যর্থ তাদের ভাষায়, এবং বেশ কিছু ক্ষেত্রে উদ্বেগ উৎকণ্ঠা জানিয়েছে। পাশাপাশি বিরোধী দলের ভূমিকা এই 6 মাসে কেমন ছিল সেই বিষয়টি আলোচনার দাবি রাখে। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমরা রেখেছি 6 মাসের সফলতা ব্যর্থতা, যুক্তি পাল্টা যুক্তি। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন জনাব কাজী নাহিদ, মহাসচিব জাতীয় পার্টি কাজী জাফর, এবং আমাদের সাথে রয়েছেন ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন আরও একজন সম্মানিত অতিথি, রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার উপাচার্য প্রফেসর ডক্টর এ কে এম মতিনুর রহমান। ডক্টর মতিনুর রহমান, আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ, এত রাতে আমাদেরকে সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারাও আছেন আমাদের সাথে এই আলোচনায়। আমরা আলোচনা শুরু করব, তার আগে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসব। নেপালে পাহাড়ি ঢলে অন্তত 95 জনের মৃত্যু, শতাধিক ভারতীয় সহ নিখোঁজ প্রায় 400। রয়েছেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের পর্যটক ও তীর্থযাত্রী। কাল বসছে চলতি সংসদের তৃতীয় অধিবেশন। স্থায়ী কমিটি গঠন ছাড়াও পাশ হতে পারে গুম ও মানবাধিকার সংক্রান্ত বিল, জানিয়েছেন চিফ হুইপ। গুম প্রতিরোধ ও মানবাধিকার আইন খসড়া আগের চেয়েও দুর্বল, অভিযোগ নাহিদ ইসলামের। প্রতিবাদে রোববার শাহবাগ থেকে সংসদ অভিমুখে পদযাত্রা 11 দলের। গত 6 মাসে সংগঠিত সকল অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। সরকারের সব পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান রিজভির। গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা সরকারের। 150 কূপ খননের সিদ্ধান্ত জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যু দিবস পালিত। রাসূলের জীবনাদর্শ অনুসরণ করে সমাজে শান্তি প্রতিষ্ঠার আহ্বান ইসলামী চিন্তাবিদদের। দর্শক, আমরা দিনের শিরোনামগুলো শুনছিলাম। এবারে আজকের যে আলোচ্য বিষয়, সেই আলোচনায় আমরা যাব। প্রথমেই কাজী নাহিদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয়, আমরা বলছিলাম সরকারের এবং বিরোধী দলেরও বটে যে সফলতা ব্যর্থতার কথা বলছি, তাদের ভূমিকার কথা বলছি এই 6 মাসে। এবং এটি তো একটি প্রত্যাশা ছিলই, যেহেতু দীর্ঘদিন আমরা বলে থাকি যে 17 বছর বিশেষ করে একটি দল ক্ষমতায় ছিল, সেখানে অনেকটা জগদ্দল পাথরের মতো বসেছিল, যেগুলো বলা হয়ে থাকে। তারপরে যখন একটি নির্বাচিত সরকার আসবে, গণতান্ত্রিক পরিবেশ আসবে, তখন প্রত্যাশা থাকে অনেক। সেই প্রত্যাশার সাথে সরকারি দল, বিরোধী দল কিভাবে কতটা এগুতে পারলো আপনার কাছে শুনবো। আপনি সরকারি দলের সমমনা রাজনৈতিক দল, তাদের সাথেই আছেন। জনাব কাজী নাহিদ, আপনার বক্তব্য শুনব। ধন্যবাদ আপনাকে আজকে টক শোতে আমন্ত্রণ জানানোর জন্য। সাথে সাথে আমি ধন্যবাদ জানাতে চাই ডক্টর এ কে এম মনিরুর রহমান এবং মতিউর রহমান এবং এনসিপির ফরিদ ভাইকে। আজকের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি নেপালের বন্যায় যারা মারা গিয়েছেন তাদের প্রতি, তাদের পরিবারের প্রতি শোক প্রকাশ করছি। আর শুরুতেই আগামীকাল আমাদের প্রয়াত নেতা 62 শিক্ষা আন্দোলনের অগ্রনায়ক মরহুম কাজী জাফর আহমেদের 11তম মৃত্যুবার্ষিকী। আমি যেহেতু এনসিপির ফরিদ ভাই এখানে আছেন, আমি তার সম্পর্কে কিছুটা স্মৃতিচারণ করতে চাই। কাজী জাফর আহমেদ 1962 সালের শিক্ষা আন্দোলনের মধ্যে দিয়ে তার রাজনীতির যাত্রা শুরু হয়েছিল। আমাদের বর্তমান চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার 1970-এর গণঅভ্যুত্থানের নায়ক ছিলেন।
বাংলাদেশের ইতিহাস যদি লেখা হয়, কাজী জাফর আহমেদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এটা আমি বিলিভ করি। বিভিন্ন কারণে বিভিন্ন আন্দোলনের মধ্য এবং সংগ্রামের মধ্য দিয়ে ওনার জীবনযাত্রা শুরু হয়েছিল এবং বৃদ্ধ বয়সে এই ফেসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে তাকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছিল এবং সর্বশেষে তিনি যখন মৃত্যুবরণ করেন, এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের এই সফলতা তিনি দেখে যেতে পারেননি। বাট উনি যে শুরু করেছিলেন 2013 সালে, তখন খালেদা জিয়ার অবস্থান কোথায় ছিল আপনারা ভালো করেই জানেন। বালির ট্রাক দিয়ে তার বাসায় ঘেরাও করে রাখা হয়েছিল। কাজী জাফর আহমেদ হচ্ছেন সে ব্যক্তি যিনি এটার প্রতিবাদ করেছিলেন। আমি ওনাকে উদ্দেশ্য করে বলতে চাই, এনসিপির যেহেতু ফরিদ ভাই এখানে আছেন, আন্দোলন সংগ্রাম শুরু হয়েছিল তখন থেকেই একটি গণতান্ত্রিক রাজনৈতিক ধারা অব্যাহত রাখার জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে কাজী জাফর আহমেদ তখনকার সময় রানিং পার্লামেন্ট চলাকালীন আমাদের ডক্টর ফজলে রাব্বি এমপি ছিলেন, আমাদের কোলাউড়ার নবাব আব্বাস আলী খান এমপি ছিলেন, তাদেরকে নিয়ে এসে গণতান্ত্রিক আন্দোলনের ধারায় তিনি যোগ দিয়েছিলেন এবং খালেদা জিয়ার হাতকে জাতীয়তাবাদীর আন্দোলনের শক্তিকে তিনি বেগমান করার জন্য সে সময় উদ্যোগ নিয়েছিলেন। তার ধারাবাহিকতায় এটা কন্টিনিউ চলেছিল এবং আমরা এই অভ্যুত্থানের আগ পর্যন্ত একসাথে ছিলাম, এখনো পর্যন্ত আছি। তো আজকে আমি ওনার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং আমাদের নেতা মোস্তফা জামাল হায়দার আজকে তার দীর্ঘ রাজনৈতিক জীবন নতুন প্রজন্মের ছাত্ররা জানে না কে এই মোস্তফা জামাল হায়দার। মোস্তফা জামাল হায়দার হচ্ছে সেই মোস্তফা জামাল হায়দার যিনি 69-এর গণঅভ্যুত্থানের নায়ক ছিলেন। এই আজকে যে আসাদ গেট, এই আসাদ গেট ছিল আইয়ুব গেট। কাজী জাফর আহমেদের সহকর্মী শহীদ আসাদুজ্জামান আসাদ 69-এর গণঅভ্যুত্থানে রক্ত দিয়েছিল এবং তার এই অভ্যুত্থানের মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনের রূপ ধারণ করেছিল। আজকে আমি তাদেরকেও শ্রদ্ধা জানাচ্ছি। সাথে সাথে আমি শ্রদ্ধা জানাতে চাই এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে। আর আপনি যেটা বলেছিলেন যে 6 মাসে বর্তমান সরকারের কী অর্জন, সফলতা এবং ব্যর্থতা, আপনি জানেন এই সরকার যখন আসলো তখন তার আগে 18 মাস 2 বছর অলমোস্ট ডক্টর ইউনূসের সরকার ছিল। তখনকার সময় আপনারা দেখেছেন দেশ কিভাবে চলেছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। আমরা আশা করেছিলাম, বাংলাদেশের 18 কোটি মানুষ আশা করেছিল ডক্টর ইউনূসের কাছ থেকে যে ওনার মতো একজন বিচক্ষণ ব্যক্তি রাষ্ট্র ক্ষমতা আসবেন এবং দেশটাকে একটা ইউনাইটেড পর্যায়ে নিয়ে যাবেন। সেটি তো আমার দৃষ্টিকোণ থেকে তিনি ব্যর্থ হয়েছেন। দেশের যে ডিভিশন শুরু তিনি করে দিয়ে গেছেন, এটা যুগ যুগ ধরে চলবে। এটা সমাধান কখন হবে এটার আমরা বর্তমানে ফিরে আসি। হ্যাঁ, আর বর্তমান যে সরকারের সফলতার মধ্যে আছে ফ্যামিলি কার্ড, 50,000 পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। তারপর হচ্ছে কৃষি কার্ড, 30,000 কৃষককে কৃষি কার্ডের ব্যবস্থা করা হয়েছে। খাল খনন, 54 জেলায় 55,000 কিলোমিটার খাল খননের কাজ সম্পূর্ণ হয়েছে। তারপর হচ্ছে 4,908টা মসজিদের ইমাম মুয়াজ্জিমের বেতন ভাতা দেওয়া হচ্ছে। তারপর 909 জন হিন্দু যারা পরিহিতদের ভাতা দেওয়া হচ্ছে। তারপরে 396 জনকে গির্জায় মাসিক ভাতা দেওয়া হচ্ছে। এটা একটা সফলতা বর্তমান সরকারের। তারপরে আছে 12 লাখ টাকা মূল্যের হজ কার্ড, এটাও তাদের একটা উদ্যোগ, সফলতা। তারপর হচ্ছে উচ্চশিক্ষার যে লোন চালু হয়েছে 12 লক্ষ টাকা মূল্যের, সেটি তো আমাদের স্টুডেন্টরাই সেটা পাবে। তারপরে হচ্ছে ওদের অর্জনের মধ্যে জুলাইতে যারা আহত হয়েছেন 154 জন জুলাই যোদ্ধাদেরকে বর্তমান সরকার বিদেশে পাঠিয়েছে চিকিৎসার জন্য। তারপর হচ্ছে 55 লাখ পরিবারকে 15 টাকা কেজিতে চাল দেওয়ার ব্যবস্থা করেছে। তারপরে হচ্ছে আপনার নতুন করে 20টি ফায়ার স্টেশনের কাজ শুরু হয়েছে। 183 কোটি 20 লাখ 21 হাজার টাকার চোরাচালান জব্দ করা হয়েছে এই সরকারের আমলে। পদ্মা ব্যারাজের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে বর্তমান সরকারের সফলতা। কিন্তু অস্বস্তি নাই? অস্বস্তি তো অবশ্যই আছে। জ্বালানি বিদ্যুৎ খাতে অবশ্যই এটাকে আমাদেরকে বুঝতে হবে
এটার এই 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 সংকট কে তৈরি করে গিয়েছে? এই সংকট তো শুরু হয়েছে পূর্ববর্তী সরকারের সময় থেকে, কিন্তু আজকে যদি সে সরকার থাকতো তাদের অবস্থা কোথায় দাঁড়াতো? বর্তমান সরকার চেষ্টা করছে, তারা বিভিন্নভাবে জননেতা তারেক রহমান সবার সাথে কথা বলে পরামর্শ নিয়ে কাজ করছে। আশা করি আমাদেরকে ধৈর্য ধরতে হবে। সারা ওয়ার্ল্ডের এখন যে অবস্থা, যে পরিস্থিতি, আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে দেখেন, প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা আজকে কোথায়, অন্যান্য দেশের অবস্থা কোথায় আজকে? যা বর্তমান কারেন্ট যারা গভর্নমেন্ট, তাদের বিরুদ্ধে জনগণ ক্ষোভ, হতাশা সব কিছু বিরাজ করছে সারা পৃথিবীর প্রতিটি কান্ট্রিতে। তেমনি বাংলাদেশেও সেম অবস্থা। তা আমি মনে করি যেভাবে আগামীকাল সংসদ বসছে, সংসদে অনেক স্থায়ী কমিটি আগামীকাল হয়তো নির্ধারিত হবে। সেখানে আমি আশা করব তারেক রহমানের সরকার যোগ্য ব্যক্তিদেরকে সেখানে নিয়ে আসবেন এবং এই স্থায়ী কমিটির মাধ্যমে এই বর্তমান পার্লামেন্ট একটা বিশেষ ভূমিকা পালন করবে, যেটি জনগণের জন্য, আমাদের দেশের কল্যাণময় জন্য সুখকর হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। শুনে আসি ফরিদুল হক, যে আলোচনা করছিলাম সরকারের অর্জনের কথা বলছিলেন, আপনারা তো ব্যর্থতা বা বিসর্জনের কথা বলেন এবং বলেই থাকেন যে জুলাই চেতনা ও বিসর্জন দেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, তো সেগুলো কেন একটু ক্যাটাগরিক্যালি যদি আলাপ করেন। জি, ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। না মানে কি বলবো, আসলে ধরেন যেগুলো আসলে খুবই কি মানে ঢাকঢোল পিটিয়ে যেগুলো প্রচার করা হয় সেগুলোর ভিতরেও তো অনেক গ্যাপ। সরকারের সবচেয়ে, আপনি খেয়াল করে দেখেন, গত এক বছরের সবচেয়ে বেশি কথা আপনি বিএনপির মুখ থেকে কী শুনেছেন? ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড ধরেন, মানে ফ্যামিলি কার্ডের যারা তথ্য সংগ্রহকারী হবে, এই তথ্য সংগ্রহকারী স্থানীয় ছাত্রদল, যুবদল নেতাদের পছন্দ হয়ে নেবে। অন্তত 20টা ইউএনও অফিসের উপরে হামলা হয়েছে, ইউএনওদেরকে লাঞ্ছিত করা হয়েছে, অবরুদ্ধ করা হয়েছে। একটা দুইটা জায়গায় সম্ভবত ইউএনওরা মামলা কিংবা অভিযোগ করেছিল, তাদেরকে বদলি করে দেওয়া হয়েছে, ইভেন ডিসি বদলি করা হয়েছে এই ইস্যুতে। এগুলো নিয়ে কিন্তু আমরা খুব একটা কথা বলিনি। এখন এটা কি ফ্যামিলি কার্ডের সফলতা নাকি সরকারের সফলতা আমি ঠিক জানি না, এটা বাংলাদেশের মানুষ ঠিক করবে। তো এই ফ্যামিলি কার্ডের মতোই আসলে বাকি জিনিসগুলো। মূলত যেটা হয়েছে সেটা হচ্ছে যে সংকটটা সামনে এসেছে, এই সংকটটাকে কাজে লাগিয়ে নানান রকম ধরেন লুটপাটের বন্দোবস্ত তৈরি করা হয়েছে। যেমন আমি আপনার একটা উদাহরণ দিই, জ্বালানি সংকট, গ্যাস সংকটের জন্য বিদ্যুৎ সংকট হচ্ছে না। এখন ধরেন সন্দেহ হওয়া খুব স্বাভাবিক, কারণ যেটা হয় যে আগেরবার জ্বালানি সংকটের সময় যেটা হইলো, মানে ফুয়েল তো একটা আন্তর্জাতিক পণ্য, আপনার বর্ডারের ওই পাশে যদি একরকম দাম থাকে, আপনি এখানে দাম কমিয়ে এটা রাখতে পারবেন না, এটা আপনাকে সমন্বয় করেই চলতে হবে। কিন্তু তখন খুব গলা বাড়িয়ে বলা হলো যে সংকট নিয়ে আমরা দামও বাড়াবো না, যেটা কমপ্লিটলি মিথ্যা কথা। না, পরবর্তীতে দাম বাড়ানো হয়। পরবর্তীতে দাম বাড়াইছে। দামটা কি হলো, আস্তে আস্তে না বাড়ে আপনি যখন একবারে বাড়াবেন তখন শকটা বড় হয়, এটা একটা সমস্যা হয়। আর একটা হচ্ছে যে আপনি যখন মানে এই কি বলে যে যখন আপনি জানেন যে দামটা বাড়ানো হবেই, এটা তো আমরা সবাই বুঝতেছিলাম যে দামটা বাড়ানো হবেই, কিন্তু আপনি দাম বাড়াচ্ছেন না, তখন মজুদকারী এবং পাচারকারীদেরকে আপনি সুযোগ করে দেন। তো মজুদ এবং পাচারের মধ্যে দিয়ে কি পরিমাণ টাকা লুটপাট হয়েছে এটার কোনো হিসাব আমাদের কাছে নাই। আচ্ছা, এইবার যেটা হয়েছে, এইবার যেহেতু এই যে 1 মাসের অধিক হয়ে গেল এলএনজি টার্মিনালে আগুন লেগেছে কিংবা টার্মিনালে কোনো একটা প্রবলেম হয়েছে, কেন হয়েছে এটা কিন্তু আমরা জানি না। এটা তদন্ত কে করে দিবে আমরা এটা ঠিক জানি না। কি আমেরিকা থেকে কোনো সিআইএ এসে তদন্ত করবে নাকি আমরা আসলে দ্য প্ল্যানের সরকারের কাছে পাবো, এটা আমরা এখনও জানি না, কারণ আমরা এখনও কোনো পাইনি, মন্তব্য পাইনি। খুব ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, লাস্ট কয়েকদিন ধরে জ্বালানি মন্ত্রীকে দেখা যাচ্ছে না। উনি আসেন নাকি বিদেশ সফরে গেছেন নাকি অসুস্থ সেটাও আমরা জানি না। ওনার পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রী কখনো, আজকে দেখলাম প্রতিমন্ত্রী কথা বলবো, তার মানে উনি উল্টাপাল্টা কথা বলতেছেন, উনি আসলে সামলাইতে পারতেছেন না, উনি একদম অযোগ্য ব্যর্থ লোক। আর ব্যর্থ তো উনি বটেই, কারণ উনি তো ওনাকে তো 2001-06 ব্যর্থতার কারণে ওনাকে সরাই দেওয়া হয়েছিল। তো ওই ব্যর্থ লোককে আবার এবার প্রমোশন দেওয়া হয়েছে। আচ্ছা, কিন্তু সংকটটা ওইখানেও না, সংকটটা হচ্ছে এনারা তো আসলে ওই পুরনো কাঠামোর লোক। তো এনাদের যেটা হয়, এনারা যখন ধরেন ক্ষমতায় আসেন, এনাদের ভেতরে একটা বিরাট বড় নেপোটিজম তৈরি, মানে চিন্তা মানে কাজ করে কীরকম, যেমন দেখবেন যে সালাউদ্দিন আহমেদের পুত্র, মহামান্য মন্ত্রী পুত্র, উনি এসে ফেসবুকে আমাদেরকে দিল না, নসিহত দিল না, উনি আমাদেরকে ক্লাস নিচ্ছিলেন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ক্লাস নিচ্ছিলেন। আমরা তো ধরেন হঠাৎ করে আকাশ থেকে পড়িনি, আমরা তো এখানকার রাস্তা থেকে উঠে আসছি। কোনটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আর কোনটা রাজনৈতিক প্রভাব এটা তো আমরা জানি। তো উনি আমাদেরকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের গল্প শোনালেন।
তো ধরেন এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের গল্প শুনে ওনার কোম্পানি মোটামুটি 2000 কোটি টাকা কামানোর একটা ধান্দা করতেছে এইখানে। উনি মহামান্য মন্ত্রীপুত্র। আচ্ছা, এখন এই জ্বালানি মন্ত্রীর মন্ত্রীপুত্র, এই সরি মানে বিদ্যুৎ মন্ত্রী যে, তারও এক নাকি পুত্র আছে। আমি গতকালকে রাত্রে খবর পেলাম, এটা এখনো পুরোপুরি নেই। ফিসফাস শোনা যাচ্ছে এই যে এলএনজির ক্রাইসিসের কারণে স্পট মার্কেট থেকে এলএনজি কেনা হচ্ছে না, মানে এটা তো আসলে এইভাবে কেনা হয় না, এটা তো কেনার একটা প্রক্রিয়া আছে। এখন এই ক্রাইসিসটা দেখায় একটা স্পট মার্কেট থেকে এলএনজি কেনা হচ্ছে, যেটা অনেক ওভার দামে। ধরেন স্পট মার্কেটে কিনলে তো দাম বেশি পড়বে, অনেক ওভার, শুধু ওভার না, আপনি অনেক ক্রাইসিস ওভার দেখানো হচ্ছে বলেন কেন? আসলে কি ক্রাইসিস নাই? আসলে ক্রাইসিস আছে কিনা আমরা এটা কিভাবে বলবো? আসলে কি আগুন লাগছে না লাগানো হয়েছে, এটা তো আমরা রিপোর্ট পাইনি। তো না, এমনি বৈশ্বিক এটা তো আমরা ধরেন বৈশ্বিক সংকটের সাথে এলএনজির কি সংকট? এলএনজি তো আসতেছিল, এলএনজি তো আপনি কিনতেছেন, আপনি এটা ম্যানেজ করতে পারতেছেন না, আপনার কাছে টাকাও আছে, এটা তো অন্য কোনো সংকট না। তো এটা তো আসতেছে, এমন না যে আসতেছে না, আশা বন্ধ ব্যাপারটা তো তা না। আপনি এটা খালাস করতে পারছিলেন না, কেন এখানে টার্মিনালে আগুন লাগলো সেটা তো আপনি জানেন না। স্পট মার্কেটে যে আপনি গেলেন, গিয়ে আসলে কোন প্রসেসে আপনি এটা কিনলেন, কে আপনাকে ধরেন আপনি এটা প্রকাশ করছেন জনগণ, আপনার বাপের টাকা, এটা কি মন্ত্রীর বাপের টাকা নাকি প্রধানমন্ত্রীর বাপের টাকা? এটা তো জনগণের টাকা। তো উনি কোন প্রক্রিয়া এটা কিনছেন, কত টাকা দিয়ে বেশি দিচ্ছেন, এই রিপোর্ট আমরা পাইছি। এই রিপোর্ট কি আমরা পাবো না? কেন, জমিদারি নাকি? এই জমিদারি তো চলবে না বাংলাদেশে। আচ্ছা, ফিসফাস কেন? এই কারণে আমি তো এই ধরনের শব্দ ভাষা কম ইউজ করি। কেন করলাম জানেন? কারণ শোনা গেছে এখানেও ধরেন মনে করেন একটা বড় অঙ্কের টাকা লেনদেন হয়েছে, এই মন্ত্রীপুত্র করছে। মানে আবার ওই মন্ত্রীপুত্ররা এসে দেশ দখলের ধরনের, মানে শুরুটা করছিল বিসিবি দিয়ে, এখন বিভিন্ন জায়গা থেকে এসে দখলটা হচ্ছে আর কি। তো এইটা হচ্ছে সরকারের ইন্ডিকেশন যে ধরেন আবার হচ্ছে ওই পথে হাঁটবে। এছাড়া সরকারের তেমন কিছু আসলে করে নেই। যেটা করছে আপনি বলতে পারেন, ধরেন জনগণ একটা গণভোটে একটা রায় দিয়েছে, রায়কে ধরেন অস্বীকার করেছে একদম পার্লামেন্টে দাঁড়িয়ে। যে পার্লামেন্টে মিনিটে 2,74,000 টাকা খরচ করা হয় প্রতি মিনিটে, সেখানে ধরেন 5 মিনিট 10 মিনিট দাঁড়ায় সালাউদ্দিন আহমেদ বলে দিছে যে আমরা আসলে ভোটের আগে রাজি হয়েছিলাম, নাহলে নির্বাচনটা হইতো না। মানে একদম চূড়ান্ত প্রতারণা যে করেছে, সেই প্রতারণা উনি স্বীকার করতেছে দমভক্তি নিয়ে। মানে কি বাংলাদেশ আপনি চিন্তা করেন, গণ অভ্যুত্থানের পরে সংস্কার কেন্দ্রিক যতগুলো অধ্যাদেশ ছিল, সুপ্রিম কোর্ট সচিবালয়, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, সব বাতিল করে দিয়েছে। ইভেন উনি দেখবেন যে সংবিধানকে রক্ষা করার জন্য, আমি তো ওনাকে মাঝে মাঝে বলি যে উনি হচ্ছেন সংবিধান রক্ষা মন্ত্রী, হচ্ছেন প্রথমে, স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে ওনার সেকেন্ডারি ডিউটি। তো সংবিধান রক্ষা মন্ত্রী আমাদেরকে সারাদিন সংবিধানের পাঠ দেন, ওনার ছেলেও আমাদেরকে ক্লাস নেয়, উনিও তো সংবিধানের ক্লাস নেন। কিন্তু উনি দুদকে যে চেয়ারম্যান নিয়োগ দিলেন, এই চেয়ারম্যান নিয়োগ দেওয়ার সময় সংবিধান লঙ্ঘন করলেন। ওনার সংবিধান উনি লঙ্ঘন করতেছেন কেন? ওইখানে স্পষ্টভাবে বলা আছে যে বিচার বিভাগীয় কর্মে যুক্ত থাকলে আপনি রাষ্ট্রের অন্য কোনো লাভজনক পদে যুক্ত হতে পারবেন না, এক্সেপ্ট বিচার বিভাগীয় পদে। এবং এমন লোককে দেওয়া হয়েছে, এটা তো করেছে, এবং এমন লোককে দেওয়া হচ্ছে, এই লোকের বিরুদ্ধে বিএনপির লোকজন দুর্নীতির অভিযোগ দিচ্ছে যে এই লোক নাকি যখন কোর্টে ছিল, কোর্টের ইট কাটও নাকি জানে যে এই লোক দুর্নীতিবাজ, তাকে নিয়োগ দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনে। এই হচ্ছে যে ধরেন মনে করেন ইন্তেজামটা। বাংলাদেশ ব্যাংকে বসানো হয়েছে দলীয় লোক, নির্বাচন কমিশনে সচিব বানানো হয়েছে এই চুক্তিভিত্তিক দলীয় লোক। এই মানে পুরো আয়োজনটা হচ্ছে আওয়ামী লীগ যেখান থেকে শুরু করে গেছিল, ওনাদেরকে মাঝখানে কিছু সময়ের জন্য আটকে রাখা গেছিল, ওনারা এসে আবার সেইখান থেকে শুরু করছে। মানে ওই যে তারেক রহমান সাহেব একটা বিখ্যাত বক্তব্য দিতেন না, টেক ব্যাক বাংলাদেশ। তো টেক ব্যাক বাংলাদেশ মানে তো আমরা বাংলাদেশকে উদ্ধার করা বুঝতাম, কিন্তু আমার ধারণা ওনাদের মন্ত্রীরা বুঝতেছে যে বাংলাদেশকে 2001 নিয়ে যেতে হবে। এর ছাড়া অন্য কোনো কিছু তো দেখতে পাচ্ছি না। জি, অসংখ্য ধন্যবাদ। আমি শুনবো, আমাদের সাথে ডক্টর এ কে মতিনুর রহমান রয়েছেন। মতিনুর রহমান, আমি আপনার কাছে শুনবো এবং আপনার কাছে একটু সময় নিয়েই শুনতে চাই। আমি একটা বরং বিরতি নিয়ে এসে যদি এই আলোচনায় যুক্ত হই তাহলে হয়তো আপনাকে নির্বিঘ্নেই শুনতে পাবো। আমি একটু বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ডক্টর এ কে মতিনুর রহমান, আমরা আলাপ করছিলাম সরকারের এবং বিরোধী দলের যে 6 মাসের কার্যক্রম, ভূমিকা, সেগুলো সম্পর্কে। এখানে জনাব ফরিদুল হক বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করেছেন, আপনার বক্তব্য শুনতে চাই। ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে স্টুডিওতে উপস্থিত দুজন সম্মানিত সদস্য, তাদেরকেও ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা যারা শুনছেন, তাদেরকেও শুভেচ্ছা। আমি আজকের এই দিনে প্রথমে উল্লেখ করতে চাই আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে তার এটিকে কেউ কেউ জন্মদিন বলেন, কেউ সিরাত বলেন, কেউ মিলাদুন নবী বলেন। আমি সেটি তার প্রতি
আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের আহ, গভীর শ্রদ্ধা এবং এই দিনটাকে আমি প্রথমে স্মরণ করে আমার বক্তব্য শুরু করছি। দেখুন, আমি বক্তব্য শুনছিলাম দুইজনের। তো আপনার এই প্রশ্নের সফলতা ব্যর্থতার আগে আমি একটু বলতে চাই যে এই 24 জুলাই অভ্যুত্থানের পরে আমাদের রাজনীতিতে গুণগত পরিবর্তন কতটুকু হয়েছে। রাজনীতিতে যদি গুণগত পরিবর্তন হয়ে থাকে তাহলে সফলতা ব্যর্থতাও এর সাথে রিলেটেড। আমি যে বক্তব্যগুলো শুনছিলাম, এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়েছে কিনা। যারা জুলাই গণ অভ্যুত্থানে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের শুধুমাত্র রাষ্ট্রের সফলতা ব্যর্থতার সাথে সাথে রাজনীতি যারা করেন, রাজনীতিবিদ যারা, রাজনৈতিক দলের সাথে যারা সম্পৃক্ত, তাদের আচার আচরণ, কথাবার্তা, দৃষ্টিভঙ্গির কতটা পরিবর্তন হয়েছে, এই রাজনৈতিক সংস্কৃতির কতটা পরিবর্তন হয়েছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো সুতরাং আমার মনে হয় যে এই জায়গায় পরিবর্তন যদি হওয়া উচিত ছিল, কিন্তু সেটি যেহেতু আমরা দৃশ্যমান এখনো দেখি না, তো সাধারণ নাগরিক কোন কারণে আপনার কাছে মনে হচ্ছে যে পরিবর্তন হয়নি? আমি বলছি কেন মনে হচ্ছে, সেটা আপনি নিজেও অনুধাবন করতে পারবেন। আপনি নিজেও জুলাই 5ই আগস্টের আগ পর্যন্ত আমরা যখন আপনার চ্যানেলগুলোতে দিন রাত আমরা কাজ করেছি এবং জীবনটাকে বাজি রেখেই কাজ করেছিলাম ফ্যাসিস্টের সময়। তো তখন একটা প্রেক্ষাপট ছিল এবং সেই প্রেক্ষাপটটা মনে হয় সবচেয়ে বেশি সংকটাপূর্ণ ছিল। 5 তারিখের পরে তো আমরা প্রেক্ষাপট নতুন ভাবে দেখেছি, কিন্তু আমাদের আশায় বুক বেঁধেছিলাম যে আমরা একটা মৌলিক পরিবর্তন, গুণগত পরিবর্তন, রাজনৈতিক দলের ভিতরে, রাজনীতিবিদদের ভিতরে তার সাংস্কৃতিক একটি পরিবর্তন ঘটবে এবং আচার আচরণের পরিবর্তন ঘটবে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটবে, কথাবার্তার পরিবর্তন ঘটবে, কথাবার্তার শালীনতার পরিবর্তন ঘটবে, কিন্তু সেই পরিবর্তন আমরা দেখতে পাইনি। তো সে কারণে আমি প্রথমে এখানে হতাশা ব্যক্ত করছি এবং আমার মনে হয় যে এর চেয়ে বড় 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে সবচেয়ে বড় একটি অভ্যুত্থান হয়েছে এই জুলাই 5ই আগস্টে। এটি আমার মনে হয় যে আমি আমার একা শুধু হতাশা ব্যক্ত করছি না, আমার মনে হয় আমার সাথে সম্মানিত দর্শক শ্রোতা যারা দেখছেন এই অনুষ্ঠানটি, তারাও নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, হয়তো করতে পারেন। আরেকটি জিনিস হচ্ছে, দেখুন, এক একটি রাজনৈতিক দল জনগণের ভেন্ডার, জনগণকে প্রতিনিধিত্ব করেন। এখন প্রশ্ন হচ্ছে যে গণতন্ত্র ভাষায় বা গণতান্ত্রিক একটি ব্যবস্থায় আপনি ছোট বড় যেটি হোক না কেন, সেখানে জনগণের একটি প্রতিনিধিত্ব থাকে এবং সেই প্রতিনিধিত্বের মধ্য দিয়েই যেহেতু একটি সরকার 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করেছে এবং অপরাপর একটি বিরোধী দলও এখানে রয়েছে। তো সুতরাং আপনি দেখবেন যে এটির ধারাবাহিকতা যদি আমরা বলি, তো 5 তারিখের পরে যদি আপনি 2 বছর প্রফেসর ইউনূসের নেতৃত্বে যেটি ছিল সেটি যদি আপনি একটু উল্লেখ করেন, তাহলে সেখানে সফলতা ব্যর্থতা আপনি তুলে ধরতে পারবেন এবং তারই ধারাবাহিকতায় 12 তারিখ নির্বাচনের পরে এই দুটোকে যদি কম্পেয়ার করেন, তাহলে আপনি অনেকগুলো বিষয় আপনার কাছে স্পষ্ট হবে। তো আমি মনে করি যে এই 6 মাস মধ্যে একটা সামগ্রিক মূল্যায়ন আপনি যদি করতে চান, সেটি সামগ্রিক মূল্যায়নের জন্য যথেষ্ট সময় বলে আমি মনে করি। কারণ সেখানে সফলতা এবং ব্যর্থতা কম বেশি সফলতা এবং ব্যর্থতা দেখতে চাই। ধরুন আমি একটু আপনারা যেটি বলেছেন ব্যর্থতা, আমি এখানে বলি অতি সম্প্রতি বিশেষ করে বিদ্যুৎ এবং গ্যাস নিয়ে সরকারের এই যে সাধারণ মানুষের ভিতরে এক ধরনের কষ্ট হয়েছে, এটি বাস্তব। এবং এই কষ্ট, এই যে সংকটটা, এটি কেন হচ্ছে, এর যদি আপনার গভীরে একটু যাই, তাহলে দেখা যাবে যে আপনার গ্যাসের যে আপনার চাহিদা, এই চাহিদা ইন্টারিম গভর্নমেন্টের যেটি ছিল এবং তার আগে ফ্যাসিস্টের সর্বশেষ সময় যেটি ছিল, এই সরকারের যেটি ছিল, সেখানে যে খুব বেশি পরিবর্তন ঘটেছে তা কিন্তু না। কিন্তু বাস্তবতা হচ্ছে এই সরকার দায়িত্ব গ্রহণ করার পর তখন তো আপনি এই যে ইরান এবং আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, এটি তো আপনার এর আগে কখন ঘটে নাই, এটি ঘটেছে। এবং পাশাপাশি আমি যতটুকু বুঝতে পারি যে বাংলাদেশে আপনার 100 ঘনফুট গ্যাসের যে প্রয়োজনীয়তা, একটি বিভ্রাট হওয়ার কারণে সেখানে 60 ঘনফুট
সংকট তৈরি হচ্ছে, যার ফলে সাধারণ মানুষের জীবন যাত্রায় কিছু ব্যাঘাত হয়েছে। এবং এই জায়গাতে কিন্তু গভর্নমেন্ট অ্যাড্রেস করেছে, গভর্নমেন্ট স্বীকার করেছে, গভর্নমেন্ট সেটিকে তুলে ধরার চেষ্টা করেছে। গভর্নমেন্ট কোনো কিছু কিন্তু গোপনীয় রাখে। তো সুতরাং সেটি গভর্নমেন্ট সন্দেহকারী যেহেতু সরকারের দায়িত্বে রাজনৈতিক দল তারা রয়েছেন, সুতরাং এই দায়িত্বটি তাদের উপর অটোমেটিক। ডক্টর এ কে এম মতিনুর রহমান, ডক্টর মতিনুর রহমান, আপনি একটু বলবেন কিনা যে সরকারের এই 6 মাসের আমরা মূল্যায়ন যথেষ্ট সময় মনে করছি না, নিঃসন্দেহে এটি একটি দিক নির্দেশনা বা কি ইঙ্গিত দেয় সেটি আমরা আলাপ করছি, এবং সরকারের পাশাপাশি আমরা বলছি বিরোধী দলও এই সময়টাতে কি ভূমিকা পালন করছে সেই বিষয়টি হয়তো বলবেন পরবর্তীতে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বিরোধীদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সরকার বিভিন্ন জায়গায় প্রশাসনিক ক্ষেত্র এবং অন্যান্য ক্ষেত্রে দলীয়করণের যে অভিযোগ আছে সেই বিষয়টিকে আপনি একটু অ্যাড্রেস করবেন। আমাকে যদি আপনি স্পেসিফিক বলেন দলীয়করণের কোন জায়গাতে, একটু যদি বলেন যে এই জায়গাতে ফরিদুল হক আপনি কি বলবেন? একটা দল থেকে নির্বাচিত। জি, আমরা ফরিদুল হকের কাছে একটু শুনবো। ওনাদেরকে ধরুন প্রশ্ন করতে তো আমাদের আসলে বাধে, ওনারা শিক্ষক মানুষ, মানে সম্মানিত মানুষ, কিন্তু দেখতে পান না, এটা খুব দুঃখজনক। বাংলাদেশ ব্যাংকের গভর্নরে কখনো কোনো দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে এরকম ইতিহাসে নেই। নির্বাচন কমিশনে একজন অতিরিক্ত সচিবকে নিয়োগ দেওয়া হয়েছে যিনি দলের নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন, এবং নির্বাচন কমিশন একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এটা কিন্তু কোনো প্রশাসনিক প্রতিষ্ঠান না। বাংলাদেশ ব্যাংকও কিন্তু একটা পলিসি নির্ধারণ করার প্রতিষ্ঠান, যে আসলে নির্বাহী বিভাগের অধীনে বাইরে থাকে। জি, মতিন ভাই বলবেন। আমি বুঝতে পেরেছি, উনি বলেছেন যে বাংলাদেশ ব্যাংক এবং নির্বাচন কমিশনে দলীয় ব্যক্তি নিয়োগ দেওয়া হচ্ছে। আচ্ছা, বর্তমান যে সরকার, এই সরকার তো একটা রাজনৈতিক দলেরই সরকার, অর্থাৎ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয় দল তারা তো নির্বাচন করেছে, এবং নির্বাচনের মধ্যে যে জনগণের ম্যান্ডেট নিয়ে তো তারা রাষ্ট্রের দায়িত্ব অধিষ্ঠিত হয়েছে। তো সুতরাং সেখানে তো তার পছন্দনীয় ব্যক্তিকে আপনি সেখানে দিবে, খুবই স্বাভাবিক। আপনি দেখবেন যে তার কার্যক্রমের ভিতরে রাষ্ট্রের সার্ভিসটা দিচ্ছেন নাকি একটি গোষ্ঠীর সার্ভিস দিচ্ছে, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি যিনি আজকে বলছেন স্টুডিওতে যে ফরিদ সাহেব মনে হয়, ওনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে প্রফেসর ইউনূসের নেতৃত্বে যখন যে সরকার ছিল, এটা তো কোন রাজনৈতিক দলের সরকার ছিল? নিশ্চয়ই ছিল না। এটি ছিল একটা দল নিরপেক্ষ সরকার। কিন্তু আপনি যদি ওই 2 বছরের কার্যক্রমগুলো দেখেন, তাহলে কারা এই দায়িত্বগুলো পালন করেছে, তারা এখন আজকে কোথায়? সুতরাং এখানে যে কথাগুলো আমি বলতে চাই, দেখুন, আপনি সংস্কৃতি রাজনৈতিক সমালোচনা তো আপনি ডেফিনেটলি, সরকার যখন দায়িত্বে থাকবে তার তো ভুল ত্রুটি এটি হয়তো স্বাভাবিক, এবং সেগুলো তো ধরে নেবেন গণতান্ত্রিক পন্থার মধ্য দিয়ে, যেটি বলা হয় ভাই পজিশন, তাই তুলে ধরবে, এবং সরকার সেগুলোকে অ্যাড্রেস করছে কিনা সেগুলো দেখার বিষয়। আমার কোশ্চেন হচ্ছে, আমি একটা উদাহরণ ওনাকে দেই, উনি যে এনসিপির যিনি বসে আছেন এখানে, ওনাকে একটা উদাহরণ দেই। আমি একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি এবং উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছি। আপনি 5 তারিখের পরে 56টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আপনি দেখবেন 4 থেকে 5টা ছাড়া বাদ বাকি যাদেরকে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে তারা আজকে কোন জায়গায়, তারা কোন দলের প্রতিনিধিত্ব করেছিলেন? তখন কি কোনো দল ছিল? কোন দল ক্ষমতায় ছিল? নিশ্চয়ই একটা বিশেষ রাজনৈতিক দলের আপনার লোকজনকে সেখানে নিয়োগ দেওয়া হচ্ছিল। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে বর্তমান উপাচার্য কাদের নিয়োগ? বর্তমান যে সরকার অধিষ্ঠিত হয়েছে তারা তো তার পছন্দনীয় লোককে নিয়োগ দিবেন এবং তাদেরকে তুলনা করবেন যে তার প্রোফাইলটা কিরকম, সে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন কিনা। তখন তো কোনো সরকার ছিল না, কোনো রাজনৈতিক দলের সরকার ছিল না। তার মানে এই 56টির ভিতরে 50টি বিশ্ববিদ্যালয়ে আপনি দেখবেন যে একটা বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে সেখানে নিয়োগ দেওয়া হচ্ছে। এটা ওনাদের চোখে পড়ে না তো, এবং এটা পড়ার কথা না। কারণ আপনি দেখবেন যে আপনি আজকে দলীয়করণের কথা, দল থেকেই তো রাষ্ট্র ক্ষমতায় তারা গিয়েছে। তো সুতরাং এই কথাগুলো বলে মানুষকে, উনি কতটুকু পার্সেন্ট জনগণকে রিপ্রেজেন্ট করেন, মানে কয় পার্সেন্ট জনগণকে ওনার, কত পার্সেন্ট হইলে কথা বলা যাবে সেটা একটু ঠিক করে দেন আপনারা। এই কোশ্চেনটা তো না, এই কোশ্চেনটা আমি বলি কত পার্সেন্ট হলে কোশ্চেন করা যাবে এটা ঠিক করে দেন। না, আপনি আমার কথা শুনেন, আপনার সময় আসলে আপনি কথা বলেন। তো সুতরাং এই যে ইন্টারাপশন যেটা, এটা তো আপনি ডেমোক্রেসিকে বিশ্বাস করেন না, আপনি তো গণতন্ত্রকে বিশ্বাস করেন। কারণ এখানে মূল কথা হচ্ছে, আপনি দেখবেন যে এনসিপি নামক যে রাজনৈতিক দল, আমার ব্যক্তিগতভাবে একটা প্রত্যাশা ছিল, যারা এই অভ্যুত্থানে যারা প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছেন অরাজনৈতিক একটি সংগঠন হিসেবে, তাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল যে এটি বাংলাদেশের আমূল পরিবর্তনের সবচেয়ে ভূমিকা রাখবে। কিন্তু আমরা তো দেখলাম
আমরা দেখলাম যে কোন জায়গাতে গিয়ে জোট বেঁধেছেন এবং কোন জায়গায় গিয়ে নিজেকে সম্পৃক্ত করেছেন, এবং সেটি তো পূর্বাপর আমরা আগে থেকে অনুমান করেছিলাম। তো সুতরাং এই কথাগুলো বলে মানুষের ভিতরে বিভ্রান্তি তৈরি করা যেতে পারে সাময়িকভাবে, কিন্তু বাংলাদেশের মানুষ এখন কি চায়? বাংলাদেশের মানুষ চায় যে তার নিত্য নৈমিত্তিক জিনিসপত্রের দাম তার নাগালের ভেতরে কিনা, স্বাভাবিক জীবনযাপন সে করতে পারছে কিনা, এবং আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা, এই জিনিসগুলো ঠিক মতো চলছে কিনা, সরকার তার জায়গা থেকে কাজগুলো করছে কিনা, জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো সরকার। জি, বর্তমান সরকার এই 6 মাসের ভিতরে যে সকল বিষয় নিয়ে অ্যাড্রেস করেছেন, বিশেষ করে যে জনসম্পৃক্ততা, এটি তো আমি মনে করি যে যেটি সরকারের অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। কারণ আপনাকে বুঝতে হবে যে একটি ধ্বংসযোগ্য জায়গায় কিন্তু এই সরকারটি দায়িত্ব গ্রহণ করেছে। জি, আপনি যদি পূর্বের ঘটনা বলি, একটু উল্লেখ করি, আমিনুল ভাই আমাকে একটু সুযোগ দেন। সেটা হচ্ছে যে এই শফিক সাহেব ছিলেন প্রফেসর ইউনূসের প্রেস সেক্রেটারি। উনি বলেছেন, আপনি দেখবেন মিডিয়াতে, আপনি ওই জাস্ট আগের ক্লিপ গুলো দেখবেন, যে চাকরি দেওয়ার জন্য এখন আবেদন চাওয়া হচ্ছে, চাকরি দেওয়ার এত জায়গা যে মানুষ খুঁজে পাওয়া যায়, মানে কোড আনকোড। আপনি দেখবেন এটা শফিক সাহেব কয়জনকে চাকরি দিয়েছেন ওই সময়, ইন্টারিম গভর্নমেন্টের সময় দেন নাই। সুতরাং কথা বলার সময় হয়তো অনেক বড় বড় কথা বলা যায়, কিন্তু বাস্তবতা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। জি। আমি মনে করি বর্তমান স্যার সরকার, আমরা আবারও বিশেষ করে আসবো, আমরা একটা একটু শুনে আসি স্টুডিওতে। একটা উদাহরণ দিই, জি, সেটি হচ্ছে শিক্ষা নিয়ে বর্তমান সরকারের যে পরিকল্পনা। আমি তো শিক্ষকতা পেশায় প্রায় 31 বছর, 3 দশক পার হয়েছে। জি, এখানে প্রাইমারি থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত যে পরিকল্পনা আমরা বিগত গত 21 এবং 22 তারিখে অল ভাইস চ্যান্সেলর আমাদের একটা প্রোগ্রাম হয়েছে ইউজিসির তত্ত্বাবধানে। সেখানে আমি শুধু একটা অংশ বলি। সেখানে আপনার এই জাতীয় কার্যক্রম অতীতে কখনো হয়েছে কিনা আমি জানি না, এবং সেখানে শিক্ষা নিয়ে যে একটা কম্প্রিহেনসিভ প্ল্যানিংটা গভর্নমেন্টের, এবং তার সাথে আমরা নিজেরা সম্পৃক্ত। এখানে যে পরিকল্পনা নেওয়া হচ্ছে কারিকুলাম থেকে শুরু করে, অর্থাৎ জনমুখী এবং শুধু সনদ নির্ভর শিক্ষা নয়, এটি গভর্নমেন্টের আমি মনে করি বড় একটি সফলতার জায়গা। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে, একটু শুনে আসি। কাজী নাহিদ রয়েছেন আমাদের সঙ্গে। কাজী নাহিদ, আপনার কাছে যেটি জানতে চাই যে এই যে আমরা বলছি যে সরকারের দায়, সরকার, আপনি বিরোধী দলের ভূমিকার কথাও বলছিলেন। একটি সংসদ আমরা দেখলাম, এবং এই সংসদে আগামীকালকে অধিবেশন বসতে যাচ্ছে, কিন্তু এই 6 মাসের সংসদের যে কার্যক্রম, এখানে যেই রাজনৈতিক গুণগত পরিবর্তনের কথা আক্ষেপ করছিলেন ডক্টর মতিনুর রহমান, সংসদের জায়গায় কি আমাদের আশা জাগানিয়ার মতো বেশ কিছু ঘটনা রয়েছে বলে আপনি মনে করেন? অতীতের যে সংসদ দেখেছি, এবারেও সংসদ দেখলাম, গুণগত পরিবর্তন সেখানে কি ছিল না? সংসদ, ধন্যবাদ আপনাকে। সংসদ অধিবেশন আগামীকাল বসবে। গত সংসদে বিরোধী দলের কী ভূমিকা ছিল বাংলাদেশের জনগণ সেটা দেখেছে। এখন আজকের পত্রপত্রিকা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জামাত সহ 11 দল তারা লং মার্চ করবে বা অন্যান্য কর্মসূচি তারা হাতে নিচ্ছে। আমি জানি না কী কারণে নিচ্ছে। তার কারণ বর্তমান সরকারের অবস্থান, বিরোধী দলে থাকা অবস্থা তারা জানেন বর্তমান সরকার কোন পর্যায়ে আছে। তো সেটি যদি ওনারা যদি চায় যে ফেসিবাদ ফিরে আসুক বা আরেকটি অগণতান্ত্রিক পন্থায় কোনো সরকার আসুক, তাহলে ওনারা এটা করতে পারে। আমি জানি না, ওনারা হয়তো লং মার্চটা করছে তাদের বেনিফিট পাওয়ার জন্য, আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি। তার কারণ ইউনূস সরকার যখন ছিল তখন কিন্তু বেনিফিট কারা পেয়েছে? জামাত সবচেয়ে বেশি পেয়েছে। এই যে ডক্টর মতিন সাহেব যেটা বলেছেন, বর্তমান সরকারের শাসন আমল এবং ডক্টর ইউনূসের শাসন আমলের আপনার যদি সব কিছুই পর্যবেক্ষণ করেন, তাহলে আপনি এগুলো স্পষ্টভাবে আপনি দেখতে পাবেন। থ্যাঙ্কস গড যে ডক্টর ইউনূস যদি তার ক্ষমতা 5 বছর লাস্টিং করতো, তাহলে কোথায় গিয়ে দাঁড়াতো বাংলাদেশ আমার জানা নেই। প্রত্যেকটি ক্ষেত্রে যারা ছিল, যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, আর বর্তমান সরকারের সময় যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এটা যদি আপনি কম্পেয়ার করেন তাহলে সত্য ইতিহাস আপনি বেরিয়ে আসবে। আপনি দেখেন আজকে এনসিপির ওনার ভাই আমার সাথে বসা, অনেক ভালোভাবে কথা বলছেন আজকে, আমি ধন্যবাদ জানাই ওনাকে। কিন্তু ওনাদের যে ভাষায় কথা বলতো, ওনারা যে ভাষা ইউজ করতো, টক শোতে তো আমরা অনেক সময় দেখতাম যে মানুষ এগুলো পছন্দ করতো না। মার্জনীয় ভাষায় কথা বলা, একটা লোককে রেসপেক্টের সহিত আলিঙ্গন করা, ওনাদের মধ্যে এটা ছিল না।
আর এনসিপি যেটা নিয়ে তাদের জন্ম হয়েছিল যে তারা একটা নতুন প্রজন্মকে নিয়ে, নতুনদেরকে নিয়ে একটা কিছু করবে, আমরা দেখতে পেলাম 12 ফেব্রুয়ারি নির্বাচন আগে তারা জামাতের সাথে গেল। জামাতের এই দাগ, 71-এর দাগ আপনি কি মুছে ফেলতে পারবেন? 71 সালে তাদের যে ভূমিকা ছিল কোনোদিন এটা ভুলতে পারবে না। যত শক্তিশালী সংগঠনই হোক না কেন, বাংলাদেশের মানুষ কোনোদিন সেটা ভুলতে পারবে না। আর আমি এনসিপিকে, ভাই যেহেতু এখানে উপস্থিত আছেন, ওনারা যদি সত্যিকার অর্থে জনগণের জন্য কাজ করতে চায়, বাংলাদেশের মঙ্গলের জন্য কাজ করতে চায়, নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়, ওনারা ওনাদের প্ল্যাটফর্ম থেকে যদি সত্যিকার অর্থে সুন্দরভাবে রাজনৈতিক দল পরিচালনা করেন, জনগণের সমর্থন পাবেন। কিন্তু যদি তারা লেজুর ভিত্তিক এই যে জামাতের সাথে থাকে, আমি তো মনে করি ওনাদের দল তো আলাদা দল, আলাদা দল, কিন্তু তারা বেসিক্যালি এখন বাংলাদেশের জনগণ কি বলে, এনসিপি সহ যারা আছে তাদেরকে যারা জামাতের পার্ট অফ জামাত বলে, তারা ওই ইয়া থেকে বেরিয়ে আসতে হবে, জনগণকে দেখাতে হবে যে না, আমরা জামাতের সাথে না। তাদের উদ্দেশ্য, তাদের গঠনতন্ত্র, তাদের লক্ষ্য কি ছিল নির্বাচনের আগে, নির্বাচনের ঠিক 2 মাস 3 মাস আগে তারা এক হয়ে গেল, এক হয়ে তারা নির্বাচন করলো। নির্বাচনে কতটুকু যারা নির্বাচিত হয়েছেন, তারা বলে বিএনপির সাথে তো জোট ছিল জামাতের। বিএনপির সাথে জোট এটা আপনি ওইভাবে বলতে পারবেন না। বিএনপি এককভাবে আমাদের সাথে জোট করেছে। বিএনপি আন্দোলনের সময় তারা ছিল, কিন্তু জামাত আলাদা প্ল্যাটফর্ম থেকে আন্দোলন করেছে। তো বাংলাদেশের জনগণ বিএনপিকে মন্ত্রিত্ব পেয়েছে জামাত। হ্যাঁ, মন্ত্রিত্ব তো ওই সময় আরেক সময় পেয়েছিল। তারপরে তো বিএনপি রেজাল্ট কি হয়েছে আপনারা জানেন, যে জামাতকে তারা মন্ত্রিত্ব দিয়েছে, সে জামাত বিএনপির সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছিল। যে জামাতকে বিএনপি 2 বার রাজনীতিতে সুযোগ দিয়েছিল, সে জামাত সেম জিনিসটা করেছে। এবং আমি মনে করি, তার মানে আপনি বলছেন যে বিএনপি যেহেতু শিক্ষা পেয়েছে, সুতরাং সেই শিক্ষা এনসিপির গ্রহণ করা উচিত। অবশ্যই গ্রহণ করা উচিত। আমি তো মনে করি ওনারা নতুন লিডারশিপ বিল্ড আপ করুক, ওনারা জনগণকে বলুক যে আমরা জামাতের সাথে নেই, আমাদের রাজনৈতিক কার্যক্রম আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে জনগণের মানে গণতান্ত্রিক অধিকার আছে যে কেউ যে কোনো দলের সাথে জোট করার। বাংলাদেশে বহু দল আছে, তাদের সাথে জোট করতে পারে। ওনাদের মতো দল তো মনে করি আমাদের 62 সালের শিক্ষা আন্দোলনের অগ্রনায়ক কাজী জাফর আমাদের দল, জাতীয় পার্টির সাথে ওনারা আমাদের সাথে আসতে পারে, যদি সত্যিকার অর্থে সেই ধরনের রাজনীতি করে। জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত সরকারের সাথে আছেন, তাহলে বিরোধী ওনারা তো সরকারের সমালোচনা করতে চায়, আপনারা কি সমালোচনা করেন সরকার? অবশ্যই অবশ্যই করবো। উনি যেটা বলেছেন যে ফ্যামিলি কার্ডের ব্যাপারে, হ্যাঁ, এটা আমরাও বলেছি যে বিএনপির বিভিন্ন জায়গায় এই অভিযোগ এসেছে, এবং আমরা বিএনপি নীতি নির্ধারকদেরকে বলেছি যে যারা ছাত্রদল যুবদল করে ফ্যামিলি কার্ডের ব্যাপারে বা অন্যান্য বিষয়ে তারা বিভিন্ন এলাকায় সে কাজটি করছে, এবং যদি তারা আমাদের সাথে যুগপৎভাবে প্রত্যেকটি জায়গায় আমাদেরকেও তারা সে সম্মান দেয়, আমাদের দলকে, আমাদের লোকজনকে, আমাদের দলের কারা কাজ করছে, আমাদের প্রফেসর, আমাদের দলের লোকেরা শিক্ষক, আমাদের দলের লোকেরা ভালো ভালো মানুষ। এখানে আমাদের দলের ভিতরে কিন্তু গুন্ডা পান্ডা আপনার কাউকে দেখতে পাবেন না। মোস্তফা জামান হায়দার কাউকে ওই চান্স দেয় নাই, সব ভদ্রলোক আমাদের দল করে। আমাদের নবাব আলী আব্বাসের কথা চিন্তা করে না, সে অত্যন্ত ভদ্রলোক, 3 বারের এমপি ছিল। আমাদের আহসান হাবিব লিঙ্কন, সে জেলা পরিষদ চেয়ারম্যান ছিল। 2018 সালে আপনার যে নির্বাচন, এই নির্বাচনে খুলনার বিভাগের মধ্যে সে সবচেয়ে হাইয়েস্ট ভোট পেয়েছিল। তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, হাসানুল হক ইনুর আসনে সে নির্বাচন করেছে, এবং তাকে অনেক খেসারত দিতে হয়েছে। তো আমাদের সে কারণে আমি মনে করব যে এনসিপি যদি সত্যিকার অর্থে তারা সঠিক প্ল্যাটফর্মের রাজনীতি বাংলাদেশে তৈরি করতে হয়, তাদেরকে জামাত থেকে বেরিয়ে আসতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমি শুনবো ফরিদুল হক আপনার কাছেও একটা বিরতি নিয়ে এসে তারপর আমরা আপনার কাছে আসব। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব ফরিদুল হক, শুনছিলেন আপনি দুজনের বক্তব্য। সরকারকে আরো সময় দেওয়া দরকার। অধৈর্য হয়ে যাচ্ছেন কিনা? 6 মাসেই ব্যর্থতার কথা বলছেন, এখনই এটি বলার সময় হয়েছে? আর সরকারকে অলরেডি 9 লক্ষ কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে। সময় দিলে তো লুটপাট করে সব পাচার করে ফেলতে পারে, বেশি সময় দেওয়া যাবে না। প্রতিদিন তাকে নজরদারিতে রাখতে হবে। গণ অভ্যুত্থানের পরের বাংলাদেশ তো আগের ফ্রেমওয়ার্কে বাংলাদেশ চলবে না। প্রতিদিন তাকে কথা শুনতে হবে, প্রতিদিন তাকে আতশ কাচের নিচে রাখা হবে,
প্রত্যেক দিন বলতে হবে এবং প্রতিদিন এটা বলবো যে এটা তার বাপের টাকা না, এই টাকা জনগণের কষ্টার্জিত টাকা, এই টাকা সে কিভাবে খরচ করতেছে প্রত্যেক দিন জনগণকে জানাতে হবে। কারণ কিন্তু রাজনীতির এই টাকা গুণগত ব্যবহার করার পরিবর্তন- জন্য, এই টাকা ব্যবহার করার জন্য তাকে এসি গাড়ি দেওয়া হয়, পুলিশ প্রোটেকশন দেওয়া হয়, এসি রুমে তিনি অফিস করেন, এসি বাড়িতে থাকেন, সেগুলো সব জনগণের টাকায় হয়। অতএব তারা কেউ এখানকার রাজা ধীরাজ নন, তারা জনগণের সেই সুবিধা তো নির্বাচিত বিরোধী দলও প্রতিনিধি। পায়। বিরোধী দল তো 9 লক্ষ কোটি টাকা বাজেট খরচ করতেছে না, বিরোধী দল 9 লক্ষ কোটি টাকা বাজেট খরচ এর মধ্যে করতেছে না। সংসদের সংসদ সদস্যরা পেছনে আছে। সামান্য কিছু বেতন পান। আমি সংসদ সদস্যদের কথা বলছি না তো, আমি সরকারের কথা বলছি। সরকার আর সংসদ আলাদা জিনিস। আমাদের যেটা হয়েছে কি, মানে এটাই যে আমাদের স্যারও একই কাজ করলেন। আমি দেখলাম স্যার তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের লোক, কিন্তু উনি বিশ্ববিদ্যালয়ের ভিসি আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর ইলেকশন কমিশনের সচিবকে গুলায় ফেলছেন। এখন ওনারা তো আমাদেরকে রাষ্ট্র বোঝাবেন, তো ওনারা যদি আমাদেরকে না বোঝান তাহলে আমরা কীভাবে বুঝবো? বিশ্ববিদ্যালয়ে যে রাষ্ট্র চালায় না, কিন্তু ইলেকশন কমিশন যে রাষ্ট্রটার নিয়ন্ত্রণ করে, বাংলাদেশ ব্যাংক যে রাষ্ট্রের অর্থনৈতিক পলিসি নির্ধারণ করে দেয়, এটা তো ওনার জানার কথা। না, উনি সেটা জানেন, উনি কিন্তু একটি কথা বলেছেন, উনি দুটাকে তুলনা পছন্দের করেছেন। মানুষ দিয়েছেন আপনারা সেই না, আপনি ধরে নেন দিয়েছেন, আমি তো ওই প্রশ্নে আলাপ করছি না। আমি পছন্দের মানুষ আমি বলছি, মানে আপনি উনি বিশ্ববিদ্যালয়ের নিউট্রালি অ্যাক্ট করছেন কিনা? না, আমি ওইটার কথা বলছি না, ওই জায়গাতেও আমি যাচ্ছি না। আমার আচ্ছা। কথা হচ্ছে যে আপনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আর মানে আপনি বলছেন দেওয়াই যাবে না? না, আমি দেওয়া যাবে না, না যাবের কথা আমি বলছি না, সেটা পরের আলাপ। আমি বলছি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং অন্য প্রতিষ্ঠানকে আপনি গুলিয়ে ফেলছেন কেন? আপনি ওই জায়গায় আমি বলছি, আপনি ধরেন যে সমস্ত প্রতিষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধি যাওয়ার কথা, সেখানে আপনি অনির্বাচিত লোক কেন বসাচ্ছেন? যে সমস্ত প্রতিষ্ঠানের কাজ হচ্ছে আপনার সরকারের বাইরে থেকে রাষ্ট্রের হয়ে, রাষ্ট্র, সরকার এবং দল, এই জিনিসগুলো যে আলাদা, এগুলো তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের স্যাররা আমাদেরকে বুঝাবেন না। আমরা কার কাছ থেকে শিখবো? উনি তো আমাদেরকে ভিসি দিয়ে ধরেন তুলে ফেলতেছে। তো ভিসি তো বদল করা হয়েছে 30টা, বাকিগুলো কেন বদল করা হলো না? খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা এই যে কুয়েটের যে ভিসি, তাকে তো গাড় ধাক্কা ধরে বের করে দিয়েছিল, তাকে আবার কেন সরকার পাঠালো? স্যারকে কেন পাঠানো হয়েছে? স্যার তো বিশ্ববিদ্যালয়ের সাদা দলের প্রতিষ্ঠাতা, কিন্তু কথা বলে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে, দল করেন বিএনপি। ব্যাপারটা বুঝছেন? এখন এগুলো বললে আবার ধরেন আমরা বেয়াদব, বলতেছে এদের রাজনৈতিক সংস্কৃতি খারাপ করতেছে। রাজনৈতিক সংস্কৃতি আপনারা ঠিক করেন নাই, রাজনীতি সংস্কৃতি আগে ঠিক করেন। আপনি এই স্যার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্যার এটা জানেন না যে রুল অফ ল আর রুল বাই ল আলাদা? রুল অফ ল হচ্ছে আইনের শাসন, গণতন্ত্র তো চান, তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। কিন্তু যখন ফ্যাসিবাদী কাঠামো থাকে তখন কি হয়? রুল বাই ল হয়, আইন তৈরি করা, প্রতিষ্ঠান তৈরি করা, আপনাকে জুলুম করা। আমি উদাহরণ দিই একটা, বাংলাদেশের যে মানবাধিকার কমিশন 2009 সালে বাংলাদেশের প্রথম মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করা হচ্ছে। সেই মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করে সেই মানবাধিকার কমিশনের ঘাড়ে বন্দুক রেখে ইতিহাসের সবচেয়ে বেশি মানবাধিকার হরণের ঘটনা ঘটেছে, কিন্তু খেয়াল করেন ওটাই রুল বাই ল। আপনি একই পথে কেন হাঁটলেন? আপনি কেন 2009 থেকে খারাপ মানবাধিকার কমিশন বানালেন? কি করতে চান? হাসিনার মতো মানবাধিকার হরণ করতে চান? সেটা আপনারা পারবেন? সেই সক্ষমতা আপনাদের আছে? আপনারা চাইলে এটা পারবেন? এটা তো মানে এই সক্ষমতা তো তাদের নেই, তাহলে আপনি ওই পথে কেন হাঁটতেছেন? ওটা তো আপনার পথ না, আপনাকে ওটার উল্টো পথে হাঁটতে হবে। আপনি রুল বাই লতে না গিয়ে আপনি রুল অফ লতে আসতে হবে। আমরা তো এই কথাটা বলতেছি, এখন এই কথাটা আমি হার্শলি তো বলবো। আপনাকে 9 লক্ষ কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে, আপনি এখানকার সমস্ত কিছু এনজয় করতেছেন, আপনি তা আপনারা কি খুব তুলু করে আমাকে কথা বলতে হবে? কথাও বলতে দিবেন না? তাহলে কি কথা বলার জন্য তাহলে কথা বলার জন্য তাহলে এই পার্লামেন্টে যায়, ওনাদের তো সংবিধান রক্ষা মন্ত্রী আছে, ওনারা কোড অফ কন্ডাক্ট ঠিক করে দেখ যে বিরোধী দলের ইয়েরা এই ভাষায় কথা বলতে পারবে, এই ভাষায় বলতে পারবে না, এই শব্দ ইউজ করতে পারবে, এই শব্দ ইউজ করতে পারবে। সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। সমস্যা হচ্ছে আমাকে তো উনি আগে দেখেন নাই, উনি চিন্তা যে এই ছেলে কোথেকে সাথে কথা বলতেছে, ও আর তো কথা বলে কেন, গায়ে লাগতেছে। কারণ আমাদের তো লেগেছি নেই, আমরা তো রাস্তা থেকে উঠে এসেছি। রাস্তা থেকে উঠে এসে যখন কেউ টেবিলে বসে, তাদেরকে আমাদের এই যে পুরনো যে কাঠামো, যারা ওল্ড এস্টাবলিশমেন্টটাকে টিকিয়ে রাখতে চায়, যাদের ভেতরে একটা জমিদারি তৈরি হয়েছে যে এই রাষ্ট্র হচ্ছে তাদের, জমিদারি মানসিকতা না? আপনি খেয়াল করেন না, সালাউদ্দিন আহমেদের ছেলে আমাদেরকে, সে 2000 কোটি টাকা দালালি করতেছে পাবলিক সেইখানে আমাদেরকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট শিখাইতেছে। আমরা মানে অ্যাজ ইফ আমরা ধরেন কালকে আসছি বাংলাদেশে, আর সে ধরেন আমাদেরকে এসে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট শিখাইতেছে ফেসবুকে পোস্ট দিয়া। এইগুলো এখন ধরেন তখন আমরা বলবো না? এখন বললে না বলবেন আপনারা হচ্ছে কি সালাউদ্দিন আহমেদের কথা ফরিদুল হক, এটা গায়ে লাগে না। আপনি খেয়াল করেন, জি আপনি বলবেন। আরো ঘটনা বেশ কিছু বিষয়ে আপনারা আগে আশঙ্কা করেছেন, যেমন ব্যাংকিং আইনের ব্যাপারে আপনিই বলেছেন, আমার এই অনুষ্ঠানেই বলেছেন যে সরকার এই ধরনের আইন করতে যাচ্ছে যেখানে এসালমকে ফিরিয়ে আনা হয়েছে বা পুরাতন হয়েছে, তো কিন্তু পরবর্তীতে কিন্তু আইনটা আনা হয়েছে তো আপনি বলছেন 5 ব্যাংকের যে আনা হয়েছে, একটা ব্যাংকে এসালম সংশ্লিষ্ট পুরনো পরিচালকদেরকে নেওয়া হয়েছে, তাদের হাতেই ফেরত দেওয়া হয়েছে, আনা হয়েছে তো। আপনি বলছেন 5টা ব্যাংকের তত্ত্বাবধায়ক সরকারের যে একত্রিত করেছিল এই সরকার এসে সেই জায়গায় সেই সরকার কিন্তু সেই জায়গায় থেকে আচ্ছা। এখন দেখেন কি হয়, এটা
অলরেডি তো শুরু হয়েছে। আগে আমরা কেন থেকেই কথা যদি বলছি, এই যে আমি কেন বলছি কমিশনের ব্যাপারেও আপনারা এখন যে আশঙ্কা করছেন, না না না, আশঙ্কার তো কিছু নাই, এটা তো আপনার আইন করা হয়ে গেছে তো অলরেডি। আপনি আগামীকালকে পাস হবে মানবাধিকার কমিশনের আইন। আইনমন্ত্রী তো বলছে আরো ভালো আইন হবে। মানবাধিকার কমিশনের আইনের 19 ধারাটা আপনি পড়বেন, মানে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানবাধিকার ইয়ে করতেছে, লঙ্ঘন করতেছে, এই ক্ষমতার কমিশনের কাছে থাকছে না। কমিশন তখন ওই আইন শৃঙ্খলা রক্ষাকারীর অধীনস্থ প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে, দায় মুক্তিটা এইভাবে দেওয়া হচ্ছে। আপনি জানেন যে বাংলাদেশে কোনো মানবাধিকার আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কেউ করে নেই। খুব সিম্পল আলাপ, এগুলো আপনি বুজুং বাজুং দিয়ে তো আমাদেরকে বুঝিয়ে দিতে পারবেন না, বুজুং বাজুং শব্দ বললেও গায়ে লাগবে, ব্যাপারটা বুঝছেন? আচ্ছা, আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে দেখেন বাংলাদেশে ধরেন এত তাড়াতাড়ি এইরকম ঘটনার জায়গায় বাংলাদেশ গিয়েছে। শরীয়তপুরে গতকালকে ডিসি অফিসের সামনে সংবাদ সম্মেলন সংগ্রহ করতে গিয়া একেবারে টপ লেভেলের যে মানে সংবাদ মাধ্যম, তাদের 3 জন কর্মীকে পেটানো হয়েছে, 3 জন গণমাধ্যম কর্মীকে পেটানো হয়েছে। এরপরে আবার ওইখানকার জেলা কি বলে যে বিএনপির নেতা ফোনে বলতেছে যে তোরা লিখলে আমরা পিটামো। অলরেডি এটা হয়েছে। আচ্ছা, এটা তো ধরেন জেলা পর্যায়ের নেতা, বড় ঘটনা বলি, এটা নিয়ে খুব কথাও হয় না। এই যে সালাউদ্দিন আহমেদের ছেলের কথা বারবার বলতেছি না, আপনি কোথাও মিডিয়াতে একটা নিউজ পাইছেন? খেয়াল করেন, কোথাও কিন্তু আপনি নিউজ পান নাই। আচ্ছা, গতকালকে ডেইলি ওয়াদা, এই যে শফিকুর রহমান সাহেব শফিকুল আলমকে গাইলাইলো, শফিকুল আলমকে ধরেন মনে করেন শফিকুল আলমের পত্রিকা গতকালকে তার পত্রিকা ওনার ছেলের বিরুদ্ধে একটা মানে ছেলের এই ঘটনা নিয়ে একটা লেখা ছাপাইছিল, সেটা নামাই দেওয়া হয়েছে। কোনো ব্যাখ্যা আমরা পাইনি কেন নামানো হলো এটা। মানে একটা লেখা লিখলে আপনি কেন নামাই দিবেন? আপনি একটা পাল্টা লেখা লেখেন, আপনি তো আমাদেরকে ক্লাস করাইতে আসেন, তাহলে আপনি পাল্টা ক্লাস নেন না, পাল্টা আরো 10টা লেখা লেখেন। খেয়াল করেন, এত বড় ঘটনা নিয়ে কোনো নিউজ কোথাও হচ্ছে না, নিউজ একটা করা হয়েছে, সেটাকে নামাই দেওয়া হয়েছে। আপনি আওয়ামী লীগ হইতে করতে ভাই 2-3 বছর সময় নিছিল, আপনারা এত তাড়াতাড়ি আওয়ামী লীগ হইতে চান কেন? পারবেন না তো এটা হইতে, তো আমরা হইতে দিব না। এখন তথ্যগত ভুলের কারণে তারা নামিয়ে দিয়েছে না কি হয়েছে, আপনার কি পুরো বিষয়টা আমরা জানি কিনা? আমরা কোনো ব্যাখ্যা পাইনি তো, আমরা তো কোনো ব্যাখ্যা পাইনি। সিপিডি কিন্তু তার ব্যাখ্যা দিয়েছে না, সিপিডির ব্যাখ্যা না, আমরা ওয়াদার কোনো ব্যাখ্যা পাইনি। এবং ওয়াদার তো এটা ইস্যু না, তো ইস্যু তো হচ্ছে এটা আরেকজন লিখেছে, এটা ওয়াদার রিপোর্ট না। তো ইন্টারেস্টিং ঘটনা আছে তো এটার মধ্যে, আমরা তো জেনে শুনে বলতেছি, আমরা তো আন্দাজের উপরে বক্তব্য পেলে হয়তো ডিটেইল তথ্য আমাদের কাছে আছে, কে কোথায় বলতেছে, কে কাকে ফোন করে ধরেন ধমক দেওয়া হচ্ছে, সমস্ত তথ্য আমাদের কাছে আছে। আমরা একটু আগের বাংলাদেশ কাছে যাব। জি, ডক্টর এ কে এম মতিনুর রহমান, আমরা পুরনো বৃত্তেই ঘুরপাক খাচ্ছি কিনা? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে আপনি যথার্থই বলেছেন, পুরনো বৃত্তেই ঘুরপাক খাচ্ছি, এখন ওই জায়গায় আমরা খুব বেশি অগ্রসর হতে পেরেছি বলে আমার কাছে মনে হয় না। সেটি কি বিরোধী দলের ক্ষেত্রে না সরকারি দলের ক্ষেত্রে বা সরকারের ক্ষেত্রে? আমি বিগত দিনে বিশেষ করে ফ্যাসিস্টের সময় আমরা তো লাইভ প্রোগ্রাম করেছি অনেক নাম করা ব্যক্তিদের সাথে আওয়ামী লীগের সময়, সেগুলো আমরা মুখোমুখি হয়েছি এবং ফাইটও করেছি, টকশোতে ফাইট করেছি। তো সেটা যে পুরোটাই একেবারে বিলীন হয়েছে তা না, এটা হয়তো আবারও ভবিষ্যতে করতে হবে। তো এখানে দেখুন, আপনি কয়েকটা জিনিস আমি বলি। প্রথমত হচ্ছে যে আপনি এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের যে বর্তমানে যেটি আছে, আপনি দেখবেন যে অসংখ্য ফেক নিউজ তুলে ধরে জনগণের প্রতি বিভ্রান্ত তৈরি করা হচ্ছে। নিশ্চয়ই সরকার এটি করছে না, নিশ্চয়ই সরকারি দল এটা করছে না। এটা কে করছে? অটোমেটিক্যালি তো দায়ভারটা চলে যায় কারো না কারোর প্রতি। সরকার নিশ্চয়ই করছে না, এটা তো স্পষ্ট বক্তব্য। এটা যখন চেক করা হলো, দেখা হলো যে সবগুলো ফেক নিউজ। আমি উল্লেখ করি এখানে 520টি গুম হয়েছে 6 মাসে, এটি জামাতের একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন। আপনি আমাকে বলেন তো যে আজকে এই মিডিয়াতে আমি বলছি 520টি গুম হয়েছে, উনি 20টা গুমের উদাহরণ দিতে পারবেন? না, এটা স্লিপ অফ টাং উনি পরে বলেছেন। না, আপনি এই যে কথা বললে স্লিপ অফ টাং অথবা এটা অসচেতন ভাবে বলেছি, কিন্তু আপনি দায়িত্বশীল জায়গাতেই কথাগুলো বলছেন। তো সুতরাং এখানে কথা বলার সময় মানুষ বলবে, এবং সেটি তো আপনি ঠেকাতে পারবেন না। কারণ যদি কথার উপরে ট্যাক্স নির্ধারণ করতো রাষ্ট্র কখনো বা পৃথিবীতে যদি প্রচলন হতো, নিশ্চয়ই আমরা সেটা ভেবে চিন্তে কথাগুলো বলতাম। সম্ভবত সে জায়গাতে ট্যাক্সটা নাই। তো এখানে দেখুন, এই যে এনসিপি নিয়ে আমি যে আশাবাদের জায়গা করেছিলাম, দেখেছিলাম, আপনি নিজেই জানেন যে আমরা 5 তারিখের পরে এনসিপির ফ্রন্ট লাইনের যারা দায়িত্ব পালন করেছিলেন তাদের সাথে আমরা প্রোগ্রাম করেছি। আজকে এনসিপির সেই ফ্রন্ট লাইনের কয়জন লোক এই এনসিপির সাথে যুক্ত আছে, এটি এই যে ফরিদ সাহেবকে যদি আমি প্রশ্ন করি, উনি দেখবেন যে ইতিমধ্যেই এনসিপি থেকে অনেকগুলো ফ্রন্ট লাইনের যারা ছিল তার কেউ নাই। এটা কি ওনার নিজের মনে প্রশ্ন জাগে না যে এই
লোকগুলো কেন এখান থেকে চলে গেল, এরা তো নেতৃত্ব দিয়েছে, এরা গণঅভ্যুত্থানে লিড করেছে, তাদেরকে নিয়ে তো আমাদের একটা আশার জায়গা ছিল যে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসবে। আমি মনে করি যে এনসিপি সেই জায়গা থেকে এমন কিছু রোল প্লে করবে যেটি ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টি যারা, তাদের উপর এক ধরনের চাপ সৃষ্টি হবে। কিন্তু আমরা কি দেখছি? আমরা দেখছি যে ট্রেডিশনাল রাজনৈতিক দলের উপরে চাপ সৃষ্টি হচ্ছে, কিন্তু সেটি ইতিবাচক ভাবে কোনো চাপ সৃষ্টি হচ্ছে না, যেটি রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে না, যেটি আমি সংস্কৃতির কথা বলেছিলাম। তো সুতরাং যে কথাগুলো ধরেন টকশোতে আমরা বলি, এখানে জনগণ কিন্তু দিন শেষে এটা মূল্যায়নের মালিক জনগণ। জনগণই কিন্তু আসলে সর্বশেষ মূল্যায়ন করে, এবং সেই মূল্যায়নের জায়গাটা হচ্ছে জনপ্রতিনিধি নির্বাচনের মধ্যে দিয়ে। উনি বলেছেন যে যেখানে জনপ্রতিনিধি থাকার কথা ছিল সেখানে তো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছে। আমি বুঝতে পেরেছি যে জিনিসটা উনি ইঙ্গিত করেছেন, দেখুন এই যে বিভিন্ন সিটি কর্পোরেশন বা জেলা পর্যায়ের যে প্রশাসক নিয়োগ হয়েছে, এটি তো নির্বাচিত জনপ্রতিনিধি থাকার কথা, আমি ওনার সাথে একমত। কিন্তু সেই নির্বাচন যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত সরকারের দায়িত্বে যারা থাকে তাদেরকে জনগণের সেবাটা তো নিশ্চিত করতে হবে। সুতরাং সেই জনগণের সেবা নিশ্চিত করতে গেলে তো কাউকে না কাউকে দায়িত্ব প্রদান করতে হয়। তো এটা নিশ্চিতভাবে প্রফেসর ইউনূসের সময় বিশেষ বাহিনীর লোকজনকে নিয়ে এসে নিশ্চয়ই নির্বাচিত সরকার তাদেরকে দায়িত্ব দিবে না। এই দায়িত্বগুলো তাদেরকে দিবেন যাদের সাথে তার নিয়ন্ত্রণ আছে এবং যাদের জবাবদিহিতার আওতায় আনতে পারবে। তো সুতরাং আমি মনে করি যে জনপ্রতিনিধির যে জায়গা, সেই জায়গাটা নিশ্চিত করবেন সরকার, নিঃসন্দেহে আমি নিজে ওনার সাথে একমত। কিন্তু এই ইন্টারিম টাইমে যদি দায়িত্ব পালন করতে হয়, সেবা নিশ্চিত করতে হয়, নিশ্চয়ই রাজনৈতিক দল তার ব্যক্তিদেরকেই সেখানে দিবেন, তাদের প্রতি তাদের সেই আস্থাটা থাকবে। এটা নিশ্চয়ই অন্য কাউকে দিয়ে সেই সরকার, এরকম সংস্কৃতির মধ্যে তো আমরা এখনো চাই নাই। আর উনি যেটা প্রত্যাশা করছেন, আমার মনে হয় যে এই প্রত্যাশাটা ওভারনাইট আমরা খুব স্বল্প সময়ে অনেক বেশি প্রত্যাশা করে ফেলছি। আমার মনে হয় যে যেহেতু একটা লম্বা সময় বাংলাদেশে গণতান্ত্রিক চর্চার অভাব ছিল, জনপ্রতিনিধি নির্বাচনে জনগণের ম্যান্ডেট ছিল না, সুতরাং সেরকম একটি অব্যবস্থাপনার মধ্য দিয়ে যেহেতু একটি সরকার এসেছে, 6 মাস দায়িত্ব পালন করেছে, সেখানে যদি আমরা ওভারনাইট চিন্তা করি যে সবকিছু একটা প্যারাডাইসের মতো হবে, এটি মনে হয় যে আমার মনে হয় কোন রাজনৈতিক নেতা কর্মী অথবা রাজনৈতিক দর্শনের সাথে যারা চর্চা করে তারা এরকম প্রত্যাশা করবেন, আমি ব্যক্তিগতভাবে করি না। তবে আমি নিশ্চিতভাবে প্রত্যাশা করি যে বাংলাদেশে নিশ্চিতভাবে এই জায়গার অবসান ঘটুক, অর্থাৎ সরকার যেন দায়িত্বশীল এবং জনমুখী হয়, জনগণের পালস গুলো যেন সরকার বোঝেন, এবং জনগণের পালস বুঝেই কিন্তু সরকার পরিচালিত হবেন বা করবেন, এটি কিন্তু নাগরিক হিসেবে আমারও প্রত্যাশা। আমি সেই জায়গাটা দেখছি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ক্ষেত্রে। আপনি দেখেন কয়েকটা উদাহরণ, আপনি নির্বাচনের আগে অপোজিশনে যারা আছেন, জামাত ইসলাম থেকে এনসিপি শুরু করে, আপনি দেখবেন যে তারা কিন্তু বলেছিল যে আমরা নির্বাচিত হয়ে যাওয়ার পর অর্থাৎ সংসদ সদস্য হিসেবে কোনো বেনিফিট তারা নেবেন না। কিন্তু আপনি পার্লামেন্টে কি দেখেন, তারা একটা ফ্রিজের জন্য, এসির জন্য কিন্তু সেই বিল আনতে বলে। অথচ বিএনপির মতো রাজনৈতিক দল তারা কিন্তু নির্বাচনের আগে কোনো প্রতিশ্রুতি দেয় নাই, কিন্তু নির্বাচনের পরে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে এই জায়গাগুলো তারা কাটল করতে চায়। এই জিনিসগুলো আমরা দেখতে পাই না। আমি মনে করি এই জায়গায় একটা মৌলিক পরিবর্তন বর্তমান সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু দৃষ্টান্ত দেখিয়েছেন যে আপনি বাজেট ঘোষণার পরে যেখানে 50 থেকে 60 লক্ষ টাকা ব্যয় করা হতো, সেটি উনি করেন নাই। উনি অসংখ্য গাড়ির বহর থেকে উনি 4টে গাড়িতে নামিয়ে নিয়ে আসছেন, এবং তার দৈনন্দিন জীবনের যে খরচ এবং তার যে আপনার জীবন আচরণ, এখানে যদি আপনি দেখেন প্রধানমন্ত্রী পরিবর্তন এসেছে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা সময়ের স্বল্পতার জন্য আর আলোচনা এগিয়ে নিতে পারছি না। জি, আমাদের শেষ করতে হচ্ছে। ডক্টর এ কে এম মতিনুর রহমান, আমরা স্টুডিওতে আসছি, 30 সেকেন্ডে যদি কিছু যুক্ত করেন শেষ করব। ডক্টর মতিন স্যার অ্যাবসলিউটলি হি ইজ রাইট, যে কথাগুলো বলছিলেন আমি মনোযোগ সহকারে শুনতেছিলাম। আর আমাদের ভাই যেটা বললেন মানবাধিকার লঙ্ঘন তো ডক্টর ইউনূস সরকারের সময় সবচেয়ে বেশি হয়েছে আমার দৃষ্টিকোণ থেকে, এবং যে মব জাস্টিস ছিল সেটা এখন অনেক কথাই শুনতে চাই, অনেকটুকু কাটিয়ে নিয়ে এসেছে বর্তমান বিষয় তো রয়েছে। তারপরে বর্তমান সরকার এখনো মানে শুধু বিরোধিতা করতে হবে দেখে বলে দেন, বর্তমান সরকার সেটাকে অনেক মবের ঘটনা বর্তমান সময়ে বেশি ঘটেছে ইউনূসের তুলনায়। না মবের ঘটনা রেকর্ড আছে ভাই, এগুলো তথ্য আছে। মবের ঘটনা সব জায়গায় হচ্ছে। তারা তখনকার সময় তো যে অবস্থার সৃষ্টি করেছিল, প্রত্যেকটি জায়গা তারা জুলুম ভাবে
তারা যেভাবে ব্যবসায়ীদের থেকে শেষ করবো অন্যান্য আমরা। জায়গা থেকে যেভাবে জনাব, না, ফজলুল হক, 30 সেকেন্ড। ইউএনওর অফিসে যে 30 হামলা সেকেন্ড। করা এটা আমরা কি- এটা কি প্রত্যাশা মব না? এটা মব না? ইউনো অফিসে কয়টা ইউনো 20টা অফিসে 20টা ইউএন অফিসে হামলা হয়েছে। 20টা ইউএনওদেরকে বদলি করেছে বিএনপি সরকার। সেখানে তো মবে জামাত বা মব অন্য- করেছে, মব করে। ওটা মব বর্তমান না, সরকার তো ওটা সেটা মোকাবেলা নিজেদেরটা করছে। দেখলে এটা মব মনে হয় না। সেটা তো বর্তমান সরকার পর্যবেক্ষণ করছে এবং সে পর্যবেক্ষণ দায়িত্ব ডিসি কে নিচ্ছে। বদল করছে, ইউএনওকে বদলি করছে। আর অসংখ্য নিজেদের লোককে ধন্যবাদ টিকিয়ে আপনাদের রাখছে। তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, রাজনীতিতে তর্ক বিতর্ক, যুক্তি পাল্টা যুক্তি থাকবেই, এর মধ্য দিয়েই আগামীর রাজনীতি চলবে। কিন্তু আমরা চাই দেশ এবং জাতির স্বার্থে সকল মত পথ ভুলে যেগুলো বৃহত্তর স্বার্থ রয়েছে সেই জায়গায় সকল দল এক কাতারে সামিল হবে। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।